আসসালামু আলাইকুম। আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সকাল সকাল আগে চুলাটা লেপে নিচ্ছি, নেওয়ার পর বাদবাকি কাজটা কমপ্লিট করব। আর এই দিকটা কমপ্লিট হয়ে গেলে তারপর একটু স্বস্তি লাগে। দুইটা জিনিস ভীষণ ঝামেলা লাগে, একটা হচ্ছে চুলাটা লেপা আর একটা হচ্ছে ঘর মোছা। তো এই দুইটা জিনিস যদি কমপ্লিট করে নেওয়া যায় তাহলে কিন্তু নিশ্চিন্তে যে কোনো কাজ করে ওঠা যায়। আর চুলাটা যদি না লেপা হয় তাহলে কিন্তু মনে হয় যে চুলাটা হয়তো জ্বলছে না এমন পর্যায়ে চলে যায়। আমার তো এমনটাই মনে হয়। তো যাই হোক, একটু হালকা করে লেপে নিলাম, নিয়ে তারপরে যে কাজকর্মগুলো আছে সেগুলো খুব দ্রুত করতে হবে। আর এদিকে আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে বাসায় নতুন লোকজন আসছে, মানে বাসায়টা ভাড়া দিয়েছি উপরের তলাটা। তো উপরের তলায় যেই রুমটা ছিল সেটা যে অবস্থায় আছে ওই অবস্থাতেই ভাড়া দিয়েছি। সে কারণে তাদের বেশ একটু গোছগাছ করে দিতে হচ্ছে। তো এই দিকে সময়টা একটু কমই দিতে পারছি, হয়তো কাজকর্মটাও কম হচ্ছে। তো আগে ওগুলা করে নিই, তারপর আবার নিয়মিত নিজের সংসারের কাজটা করে নিতে পারবো। বাসার আশেপাশে প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে, মাইক বাজছে, যেহেতু এখানে মেলা চলছে। মানে এখনও শুরু হয়নি, তবে অনেক দোকানপাটও বসে গেছে। তো সেক্ষেত্রে অনেকটা একটু বাজির শব্দ, তারপর মাইকের শব্দ, প্রচুর শব্দ হচ্ছে চার সাইডে। তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত ভয়েসটা দিতে যে এত সমস্যা হচ্ছে, এই হঠাৎ যখন একটু থামছে তখনই এসে একটু করে ভয়েস দিয়ে যেতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমার কণ্ঠটা একটু অন্যরকম হতে পারে, সেটা একটু মানিয়ে নেবেন। এই শীতকাল চলে আসছে, আর শীতকাল আসা মানেই আমি একটা ওয়াশিং মেশিন হয়ে যাই পুরো। কেননা এই শীতকালে প্রচুর পরিমাণে কাচাকুচো লেগে যায়। একটা কাপড় তো 2 থেকে 3 বার পরা হয় না, মানে একটা কাপড় জাস্ট 2 বার, 2 দিন, 2 বার বলা ভুল, যে 2 থেকে 3 দিন, এর বেশি তো কখনোই পরা হয় না। কেননা ওটাতে একটা গায়ের গন্ধর গ্যাস পড়ে যায়, আর ওই গ্যাসটা আমার কখনো সহ্যই হয় না। আর বিশেষ একটা কারণ বলি, অনেকে বলবেন যে হ্যাঁ এতটা মানে পরিষ্কার যে এইভাবে থাকি। আসলে বিষয়টা পরিষ্কারের কাছে না, বিষয়টা আমি কোনো গন্ধ সহ্য করতে পারি না। আমার শ্বাসকষ্ট আছে, আমার ছেলেরও শ্বাসকষ্ট আছে। তো সে কারণে যে কাপড়ের যে গন্ধটা, ওই গন্ধটা যদি থেকে থাকে তাহলে দেখা যাচ্ছে ওই গন্ধটা থেকে আমাদের কষ্টটা বেড়ে যায়। তো সে কারণে আগে থেকে সেফ থাকা জরুরি। এ কারণে 2 থেকে 3 দিন যে পার হবে সেগুলো বাস্কেটে জমা করে রাখে। আর ওগুলো তো প্রতিদিন আমাকে ধুতেই হয়, আর প্রতিদিন ধুতেই থাকি। তো অনেকে আমাকে প্রশ্ন করে যে তোমার শীতের কাপড় এত সুন্দর থাকে কি করে, অথবা তোমার বাচ্চা আছে, সে বাচ্চার কাপড় এত সুন্দর থাকে কিভাবে। ছিঁড়ে যায় কিন্তু দেখতে কিন্তু খারাপ হয় না, বেশ সুন্দরই থাকে। তো আমি একটা কথাই সবসময় বলি যে প্রতিদিনের কাপড় যদি প্রতিদিন ধোয়া হয়, গোছানো হয়, তাহলে কিন্তু সেগুলো নষ্ট হয় না। অনেকেই প্রশ্ন করে, এটা হয়তো অনেকে লজ্জায় প্রশ্ন করতে পারে না, তবে এটা অনেকেই জানি যে এখন বেশিরভাগই ঘর দোর গুছিয়ে রাখতে অনেকে পছন্দ করে। তবে আমার এই সাইড থেকে যারা দেখে আমার ভিডিওটা, তো তাদের ক্ষেত্রে কথাটা বললাম। যে কাপড়গুলো কেচেছিলাম সেগুলো তো ভাঁজ করে নিয়েছি, নেওয়ার পর রুমটা একটু ভালো করে গুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছি। আর রুমটাতে এখন মানে শীতের সময়ের কথা, একই কথা হয়তো আপনারা বারবার শুনতে পারবেন, কিন্তু কি বলবো, যেটা ঘটছে সেটাই তো আমাকে বলতে হবে। তো আশেপাশে এখন প্রচুর পরিমাণে আবর্জনা কাটছে, আর গাছের নিচের অংশগুলো, মানে নিচে যে মাঠগুলো সেগুলো ঝাড়ু দিচ্ছে। কেননা এরপর থেকে শীতের পাতাটা ঝরা শুরু করবে। শীতকালে এই সময়টা ওরা গ্রামের দিকের মানুষ যারা পাতা দিয়ে রান্না করে, তারা পাতাটা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখে।
কোনো বস্তায় অথবা বড় কোনো ঢোপ নিয়ে সেটাতে একটা বছরের যে জ্বালানি সেটা পাতাগুলো সংরক্ষণ। মনিকে গোসল করিয়ে নিয়ে আসছি, গোসল করানোর পরে ওকে এই অয়েলটা ওরে ইউজ করাই। এই অয়েলটা এতটা ভালো যে এটা সারাদিন বা খুব ভালো রাখে ত্বকটা, এটা বড়রাও ইউজ করতে পারে। আর লোশনটা হয় কি এখন মাখালাম 2 ঘন্টা পর দেখা যাচ্ছে আবার রুক্ষ হয়ে যায় ত্বকটা আর খসখসে হয়ে যায়, কিন্তু এই অয়েলটা একবার ম্যাসেজ করার পর, বিশেষ করে গোসলের পর অথবা গোসলের আগেও ম্যাসেজ করা যায়, তবে গোসলের আগে আমি ওকে সরিষার তেলটা মাখাই আর গোসলের পরে এই অয়েলটা মাখাই। এটা ভীষণ ভালো কাজ করে শীতের জন্য। আর মুখে জনসন ক্রিমটা মাখাই, যেটা ময়শ্চারাইজার ক্রিম। তো ওকে ভালো করে গুছিয়ে দিয়ে নিচ্ছি, দিয়ে তারপর ওর জামা কাপড়টা পরিয়ে দিয়ে তারপর ওকে খাওয়াবো। ওকে খাওয়ানোর পর বাদ বাকি কাজটা কমপ্লিট করব। গোসলের আগে যে কাপড়গুলো ছিল সেগুলো কেচে মেলে দিয়েছি। আর এখানে হাজব্যান্ডের একটা জ্যাকেট কেচে দিয়েছি, যেহেতু শীত চলে আসছে তো ওনার যেতে তো বেশ কষ্ট হবে, কেননা অনেকটা দূরের পথ যায়। আর উনি এই জ্যাকেটগুলোয় খুব ভালো ঠান্ডা আটকায়। যে জ্যাকেটটা এবার কিনেছে ওইটা অতটা শীত মানাবে কিনা বোঝা যাচ্ছে না, তো সে কারণে খুব তাড়াতাড়ি এটা কেচে দিলাম যে কড়া শীত পড়ার আগে কেচে দিলে এটা শুকনা থাকবে, আর যখন শীত লাগবে তখনই বেরো করে উনি গায়ে দিতে পারবে। আর এদিকে বাসার এই যে আমার ছাদের থেকেই দেখা যাচ্ছে যে আমার বাসার পাশের যে মেলা হয় সেই মেলাটার কাজকর্ম চলছে। এখনও পর্যন্ত প্যান্ডেল কিছু বাকি আছে। যে ভাড়াটে আসছে আমাদের বাসায়, তো সেই ভাড়াটের যে রুমটায় থাকে সেই রুমের সিঁড়ি এটা। তো এই সিঁড়িটার নিচের অংশে ওনারা আপাতত রান্না করবে, পরে যদি সময় করেও আর কি ওনার রান্নাঘরটা করে দেওয়া হবে। হাজব্যান্ড আসার সময়, অফিস থেকে আসার সময় বাজার করে এনেছে, তো অনেক কিছু কেনাকাটা করেছে, সবজি কিনেছে, তারপরে অনেক মুরগি কিনেছে। তো এখানে কিন্তু 2 ধরনের মুরগি আছে, যে এখানে বোঝা যাচ্ছে না যে কোনটা কোন মুরগি। তো এটা আমি ক্যামেরাটা রেখে ভালোভাবে করে ওনার গোলপ জ্বালায় চারপাশে দিয়ে দিচ্ছি, কেননা মুরগিটা আমি কাটছি না, মুরগিটা আমার হাজব্যান্ডই কাটছে। আর আমি বিশেষ করে মুরগি, যে কোনো মাংস এগুলো কাটতে পারি না, মাছ এখন অল্প অল্প করে শিখে গেছি। অনেক বছর হয়েছে সংসার বয়স, কিন্তু তবুও এত বড় মুরগি অথবা এখনও পর্যন্ত মুরগি করতে গেলে একটু হিমশিম খাই, করতে হয় তবুও আস্তে করে। কিন্তু এগুলো বেশি যদি আনা হয়, কেনাকাটা করা হয়, তো আমার হাজব্যান্ডই একটু একটু সাহায্য করে দেয়, মানে সাহায্য বলতে উনিই বেশি টাইম করে। তো যাই হোক, উনি এখানে কুটে বেছে দিচ্ছে, বলছে তুমি অন্যান্য কাজটা কমপ্লিট করো, আমি এগুলো গুছিয়ে দিই। তো উনি এগুলো কুটে গুছিয়ে দিচ্ছে, আর আমি এই সাইড আবার যে বাসায় যে ভাড়াটে আসছিলো, তো উনি বারবার ডাকছে উপরে, তো ওনার ওখানে গিয়েছিলাম, যাওয়ার পর ওখান থেকে আবার নিচেই আসছি, এসে তারপরে যে আমি বললাম চামড়াগুলো আগে উঠিয়ে দাও। তো এই মুরগিটা কিন্তু প্যারিস মুরগি, এই মুরগিটা প্যারিসের যে মুরগিগুলো সেটা এখানে চাষ হয়, তবে এর যে চামড়া সেটা কিন্তু তোলা অত সহজ নয়। ছাগলের মাংস অথবা গরুর, ছাগলের মাংস বলছি, গরুর অথবা ছাগলের যে চামড়া, সেই চামড়াটা যেভাবে ছুরি দিয়ে কাটতে হয় এই মুরগিটার চামড়াও সেমভাবে কাটতে হয়। তো যাই হোক, ওইটা আলাদা করে দিচ্ছি। তো এই প্যারিসের মুরগি, প্যারিস মুরগি, আর এটা ফার্মের মুরগি। আমার বাসায় যেহেতু অনেক আত্মীয় আসছে, কারা কারা আসবে অবশ্যই দেখবেন যে আমার বাবা মা নাই, তো সেক্ষেত্রে বাপের বাড়ির আত্মীয় আসার আনন্দটা সত্যিই অন্যরকম হয়। বাপের বাড়ি থেকে অনেক দিন পর, অনেক দিন বলতে প্রায় 2-3 বছর পর আজ আমার বাসায় আত্মীয় আসবে, আজ অথবা কাল, এই 2 দিনের ভিতরেই চলে আসবে। তো আসলে তো দেখতেই পারবেন যে কেমন হয়, মানে আত্মীয় আসলে তো জানে যে সবাই ভালো লাগে, মানে আমার ফিলিংসটা বোঝাচ্ছি যে ভীষণ ভালো লাগছে আমার, যে আমার বাসায় আত্মীয় বলতে আমার বোনেরাই বেশি আসে, বেশি মানে যতটুকু আসে শুধুমাত্র আমার বোনেরাই আসে। আর সেভাবে আমার কাকু
ফুপুরা সবাই ব্যস্ত আছে যার যার সংসারে, সে কারণে আসতে পারে না। বোনেদেরও সংসার হয়ে গেছে অনেকের, তবুও আসার চেষ্টা করে এক বোন আর এক বোনের বাসায়। থালা বাসন মেজে ধুয়ে গুছিয়ে রাখবো। আর এগুলো সকালে রুটি করেছিলাম, তো সেই রুটির ওই জিনিসগুলা ওইভাবেই ধরা ছিল, যেহেতু উপরে একটু কাজ করছিলাম, তো ওগুলো হচ্ছে আর গোছানো হয়ে ওঠেনি। তো এখন একটু ভালো করে মেজে এগুলো উপর দিয়ে রেখে দেবো রোদে, তাহলে এগুলো আর কি ভালো থাকবে। আর রোদে জিনিসটা শুকাতে দিলে না ওইটার এটাই ভালো হয়, অন্যরকম হয়। যখন রোদের থেকে থালা বাসন ওঠানো হয় তখন জিনিসটা চকচক করে, পানির কোনো দাগ থাকে না। আমার ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন। এখন রান্না করছি, যে মুরগিগুলো কুটেছিল সেগুলো চামড়া, পা, গিলে এগুলো খেতে যে এত ভালো লাগে আমার কাছে, মাংসর থেকে এগুলোই আমার কাছে প্রিয় লাগে। আর এটা মানে এটা কষানোর পরে যে ভীষণ টেস্ট লাগে। তো হাজব্যান্ড বলছে যে পরোটা আর মাংস খাবে, তো এখন এই রাত্রেই উঠে আমাকে ওটা রান্না করতে হচ্ছে। কিন্তু পরোটা তো তৈরি করে নিয়েছি আগেই, আর পরোটাও হয়ে গেছে। এখন মাংসটা কষাচ্ছি। আর এখন বাজে রাত 8:53, রাত 8:55 বাজে কি 53 এরকমই হবে। তো যাই হোক, এখন এই এত রাত্রে আমাকে এটা রান্না করতে হচ্ছে। আর এটা নতুন না, আমার বাসায় এটা প্রায়ই হয়। যখনই আমার হাজব্যান্ডের মনে চায় যে আমি এখন এটা খাবো, তখনই আমাকে বলে যে আমি এটা খেতে চাই, আমার এটা খেতে ইচ্ছা করছে। তো আমার রুমে যদি থাকে তো আমি ঠিক তখনই উঠে ওনাকে খাওয়ানোর চেষ্টা করি। তো যাই হোক, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে দেওয়ার পালা। সবাইকে একটু খেতে দেবো, যেহেতু বেশ রাতও হয়ে গেছে। আর ঘুমাতে ঘুমাতে এমনিই 12টা বেজে যায়, তবে খাবার পরিবেশন করে মেয়েরে খেতে দিতেও লেট হয়। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।